মায়েরা ঠিক ভুল হয় না, মানে এটা না আমি এই বয়সে এসে বুঝেছি, মায়েরা না ঠিক ভুল হয় না, মায়েরা মা হয়। এরকম ধরনের স্টুডেন্টসদের না শুধু একটুখানি পথটা দেখিয়ে দিতে হয়, দে দেমসেলফ নো হাউ টু ওয়াক বাই দ্যাট লেন। স্যার ভর্তি হয়েছে যখন আমি না পড়বো, এই জেদটা আমার মধ্যে আছে, হয়তো সাপ্লি খাবো কিন্তু আমি পড়বো। আমি ম্যাথস পড়ছি না, আমি ইংলিশ অনার্স পড়ছি। অ্যান্ড দেয়ার ওয়াজ আ পিন ড্রপ সাইলেন্স ইন মাই হাউস। 4 বছর আমার সাথে বাড়িতে কেউ কথা বলেনি। এসেছি, আমার মা আমার বোনকে জিজ্ঞাসা করছে, ওকে জিজ্ঞাসা করো আর একটা রুটি দেবো কিনা। বেলা থেকে আমি না পেন্টিংয়ে আমার খুব ইন্টারেস্ট ছিল। আমি অ্যাকচুয়ালি আর্ট কলেজে প্রফেসর হতে চেয়েছিলাম। তোমার লাইফ, তোমাদের লাইফ, ইউ হ্যাভ টু টেক ইউর ওন ডিসিশন, বাট ওয়ান্স ইউ টেক আ ডিসিশন, স্টিক টু ইট। সব মন খারাপই কিন্তু ডিপ্রেশন নয়। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। শিলিগুড়ি টক্সের আরেকটি এপিসোড নিয়ে হাজির হয়ে গিয়েছি আমরা। আজ রয়েছেন আমাদের সাথে ডক্টর শুভ্রজ্যোতি কুণ্ডু। তার পরিচয় দিতে গেলে বড় একটি ফর্দ চলে আসে। উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড ফর্মার হেড, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টের। তাছাড়াও উনি পদাধিকারী রয়েছেন সেন্টার ফর স্টাডিজ ইন লোকাল ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচার্স, ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল, পাশাপাশি ফর্মার ডিরেক্টর। আজ রয়েছেন আমাদের সাথে ডক্টর শুভ্রজ্যোতি কুণ্ডু। নমস্কার, শিলিগুড়ি টক্সে আপনাকে স্বাগত। নমস্কার। অধ্যাপক জীবনের কত বছর অতিক্রান্ত? দেখতে দেখতে 12টা বছর তো হয়েই গেল। 12টা বছর মানে কম কথা নয় যদি বলি। 12টা বছর কারিগরিত্ব চলছে ছাত্রছাত্রীদেরকে নিয়ে। আচ্ছা, এই এতগুলো বছরের অভিজ্ঞতা ছাত্রছাত্রীদেরকে নিয়ে প্রচুর, এবং মোটিভেট করেন কি করে ছাত্রছাত্রীদের? যদি বলি মাস কমিউনিকেশনের ক্ষেত্রে তো 3 ধরনের ছাত্রছাত্রী, মানে একজনের প্রবল ইচ্ছে, আরেকজনের অল্প ইচ্ছে, আরেকজনকে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে, বা এরকম কিছু ক্যাটাগরি। তো সেক্ষেত্রে এত বছর অভিজ্ঞতা ছাত্রছাত্রীদেরকে কিভাবে মোটিভেট করেন? আচ্ছা, এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একটুখানি পিছনে হাঁটি। সেটা হচ্ছে যে, একদমই ঠিক, মাস কমিউনিকেশন যেহেতু একটা মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট, এবং ইউজিসি নর্মস অনুযায়ী যে কোনো অনার্স গ্র্যাজুয়েট স্টুডেন্টসরাই এসে এখানে ভর্তি হতে পারে। তাতে যেটা দেখা যায়, ডেফিনেটলি যারা মাস কম সত্যি করে পড়তে চায় তারা তো থাকেই, যাদের মধ্যে ওকে চলো দেখা যাক সাবজেক্টটা কেমন এই ভেবে চলে আসে এবং পরবর্তী সময়ে এক্সেল করে যায়, মানে পড়তে পড়তে ভালোবাসা তৈরি হয় সাবজেক্টটার প্রতি, সেরকমও আছে। এবং যেটা লাস্ট ক্যাটাগরি অ্যান্ড উইচ ইজ কনসার্নিং, সেটা হচ্ছে যারা হয়তো অন্য কোনো সাবজেক্টে চান্স পায়নি তারাও ভর্তি হয়, এবং সেটা তার সাথে যেটা থাকে সেটা হচ্ছে হয়তো পারিপার্শ্বিক চাপে ভর্তি হলো। এরকম 3 ক্যাটাগরি স্টুডেন্ট কিন্তু সত্যি আমি এত বছর ধরে দেখে আসছি। এবং সে জেআই ক্যাটাগরি হোক না কেন, যখন তারা প্রথম আসে ইউনিভার্সিটিতে পড়তে, তখন না সবাই মোরাললেস খুব আনফোকাস থাকে, মানে কি করব, মানে ভর্তি তো হলাম। এবং অনেকজন সাবজেক্টটা জেনে আসে, অনেকজন সাবজেক্ট না জেনে আসে। যেমন আমার একটা হাসির কথা মনে পড়ে গেল, একটি ছেলে বিকম পাশ করে আমাদের ইউনিভার্সিটিতে আমার ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিল। ও মাস কমকে এমকম ভেবেছিল। ও আচ্ছা। সে প্রথম দিন এসে বলছে, স্যার এটা কি ক্লাস হচ্ছে, আমি তো বিকমের কিছু খুঁজে পাচ্ছি না। বিকমের কেন তুমি খুঁজে পাবে, দিস ইজ মাস কম, দিস ইজ নট এমকম। সো সেই ছেলেটি যখন মাস্টার্স করে বেরোলো, দ্যাট পারসন অলসো এক্সেল, তাকে ওইভাবে মোটিভেট করতে হয়েছে। ঠিক আছে, দিস আর ভেরি ইন্টারেস্টিং কেস স্টাডিজ। এবং যেটা আমি প্রথমে বলছিলাম, মানে ভীষণ আনফোকাস থাকে তো, এবং তাদেরকে এটা বোঝানো দরকার যে এই 2 বছর তারা কি করবে যাতে কিনা আগামী 5 বছরে তারা নিজেদেরকে কোথাও একটা দেখতে পায়। এটা আমি বরাবর করে আসি আমার ডিপার্টমেন্টের ফার্স্ট ডে ফার্স্ট ক্লাস। আমি ওই 50 জনের একটা স্টুডেন্টের মধ্যে আমি একটা প্রশ্ন সবাই প্রতি বছরই করি, সেটা হচ্ছে হোয়ার ডু ইউ সি ইয়োরসেলফ আফটার 5 ইয়ার্স। এবং ওই 50 জনের মধ্যে হার্ডলি 2 থেকে 3 জন যারা উত্তরটা দিতে পারে, বাকিরা না ওই বাফার জোনে চলে যায়, ভাবতে শুরু করে সত্যি তো এটা তো ভাবিনি কোনোদিন, মাস্টার মানে গ্র্যাজুয়েশন করেছি, করে ভর্তি হয়ে গেছি, কিন্তু আগামী 5 বছরে আমি নিজেকে কোথায় দেখছি সেটা তো আমি জানি না। লক্ষ্যটা সেট করতে হয়। এবং আমি অ্যাজ আ টিচার আমি বিশ্বাস করি এটা টিচারের একটা দায়িত্বের মধ্যে পড়ে। যেরকমভাবে পড়ানোটাও ইম্পর্টেন্ট, স্টুডেন্টসদেরকে মোটিভেট করে ঠিক গাইডলাইনে পৌঁছে দেওয়াটাও ইম্পর্টেন্ট। যেমন মাস কমিউনিকেশন পড়ে প্রচুর ফিল্ডে যাওয়া যায়, তো
যে কোনো কিছু, মানে সে সাংবাদিকতা হতে পারে, সেটা ফিল্ম ডিরেকশনও হতে পারে, টেকনিশিয়ান হতে পারে, হুম, হুম, কন্টেন্ট রাইটিং হতে পারে, একাডেমিক্স তো আছেই, অ্যাড, পিআর, আরও অনেক আছে। প্রচুর। হুম, কিন্তু কোন স্টুডেন্টটা কোনটা কোথায় গেলে দ্যাট পার্সন উইল এক্সেল, হুম, এইটা তাদেরকে বোঝানো শুরু করতে হয়, এবং আমি পার্সোনাল লেভেলে করে থাকি, এবং সেখানে ফলো পেয়েছি আমি অনেক। যেমন আমারই একটা স্টুডেন্ট যে দুর্ধর্ষ লিখতো, সে লিখতে ভালোবাসে, হুম, হুম, হ্যাঁ, এবং তাকে আমি যখন ও কিন্তু কন্টেন্ট রাইটিং কি জানতো না যখন হুম, মাস কমে ভর্তি হয়। তারপর আস্তে আস্তে কন্টেন্ট রাইটিং নিয়ে চলে আসার ডিসকাশন, এবং সেখান থেকে দাঁড়িয়ে আর নাও হি ইজ এক্সেলিং ইন কন্টেন্ট রাইটিং। সেরকম একটি মেয়ে ছিল যার খুব ক্রিয়েটিভ সেন্স, এবং সেটা ক্যামেরার অ্যাঙ্গেল, ক্যামেরা মুভমেন্ট অতটা জানতো না, কিন্তু মোবাইলে ভালো ফটো তুলতো, হুম, এবং হুম, তার একটা আইডিয়া ছিল। হুম, হুম। তাকে বলে বলে দ্যাট পার্সন ইজ নাও অ্যান ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, এবং তার ফিল্ম লন্ডনে দেখানো হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যালে। সো দিজ আর লাইক ভেরি গুড এবং পজিটিভ কেস স্টাডিজ। এবং এইভাবে মানে ওই যে আমি যেটা বারবার বলি, মানে লতা মঙ্গেশকরকে যদি বলা হয় আপনি ৬ মারুন, হুম, হুম। পসিবল না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, এবং সচিন তেন্ডুলকরকে যদি বলি আপনি একটা রাগাশ্রয়ী গান ধরুন, তো মানে হুম, যেটা হুম, ঠিক যেমন পসিবল না, সেরকম যে ছেলেটি একাডেমিক্সের জন্য তৈরি, তাকে যদি আমি বলি তুমি ফিল্ডে গিয়ে কাজ করো, যেমন আমি যখন মাস্টার্সে ভর্তি হই মাস কমে, আমি অন দ্য ভেরি ফার্স্ট ডে আই নিউ ইট যে আমি ফিল্ডে গিয়ে কাজ করব না, মানে আমি হুম, পারবো না করতে, মানে এটাতে লজ্জার কিছু নেই, হুম, আমি হুম। পারবো না, আমি পড়াতে পারবো, আমি মানুষকে বোঝাতে পারবো। সো আই ডিড ইট। এবং আমি এটা করেছি যেরকমই যেমন অনেক স্টুডেন্ট আছে যারা একদম প্রফেশনাল ফিল্ডে গিয়ে জার্নালিস্টিক সবকটা ক্যারেক্টারিস্টিক্স তার মধ্যে আছে, তো তাকে তখন মোটিভেট করতে হয় যে তুই জার্নালিস্ট হ, তোর মধ্যে অল ক্যাটাগরিজ আছে, অল দ্য কোয়ালিটিস ইউ হ্যাভ ইট। তো এইভাবে ডিফারেন্ট সেগমেন্টগুলো, এই যেমন স্টুডেন্টসদের, তাদেরকে সেইভাবেই মোটিভেটটা করে করে যেতে হয়। হুম, হুম। আচ্ছা, যদি একটু অন্য প্রসঙ্গে আসি তাহলে অন্যান্য যে কোনো সাবজেক্টের থেকে মাস কমিউনিকেশন বা জার্নালিজম যখনই কেউ কোর্স করতে যায়, সেটা অন্যান্য সাবজেক্টের থেকে একটু ব্যয়বহুল। যখনই হ্যাঁ, কলেজের ক্ষেত্রে বা হ্যাঁ, ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা দেখি, সেক্ষেত্রে হুম। যখনই আমরা যখনই দেখি তখন একটু ব্যয়বহুল বা সেটা চার্জেস বেশি। এরকম এমন কিছু ছাত্রছাত্রী দেখেছেন প্রবল ইচ্ছে কিন্তু এই জিনিসটার জন্য পিছিয়ে যাচ্ছে, তখন কি করেন একজন অধ্যাপক হিসেবে বা এরকম মানে এই লাস্ট 12 বছরে আমি কয়েকটা ইনসিডেন্টস দেখেছি। হুম, বাবা নেই, হুম, মা ওই টুকটাক সেলাই টেলাই করে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, শিলিগুড়িরই ছেলে, আমি নাম বলছি না। এবং ছেলেটির প্রচণ্ড ইচ্ছা মাস কম নিয়ে পড়ার। আহ, আহ, সে আসলো এরকম ভর্তি হতে, কিন্তু সে যখনই ফিজটা জানলো তখন সে খুব কনফিউজড, যে বুঝতে পারছে না যে সে কীভাবে করবে। তারপরে এরকম এখন এখন থ্যাঙ্কস টু দি লাইক দ্য গভর্নমেন্টস, হুম, দেয়ার আর লটস অফ স্কলারশিপস, হুম, 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 ঠিক আছে, স্কলারশিপস আছেই, মানে সেটা তো তারা অ্যাভেল করতে পারে, কিন্তু স্কলারশিপ তো তখনই পাবে যখন সে আগে ইনিশিয়াল ফিজটা দিয়ে এনরোলড হবে, হুম, তারপর হুম, তো স্কলারশিপ, একদম। ঠিক আছে। তো বাচ্চাটি বারবার করে আসছে, কিন্তু সে না ঠিক টাকাটা জোগাড় করে উঠতে পারছে না। তো অন আ ভেরি পার্সোনাল নোট আমি তাকে সাহায্য করেছিলাম, দ্যাটস অন আ ভেরি পার্সোনাল নোট, এটা আমার বলার কথা নয়, তাও আমি বললাম। এবং যখন সে ভর্তি হলো তারপর তার স্কলারশিপ ব্যবস্থা ইউনিভার্সিটির তরফ থেকে করা হয়েছিল, এবং হুম, আজকালকার দিনে দাঁড়িয়ে সবাই মোটামুটি কিছু না কিছু স্কলারশিপ অ্যাভেল করে। এবং সবথেকে আনন্দের ব্যাপার, সেই ছেলেটি পাশ করে নাও হি ইজ ওয়ার্কিং ইন মুম্বাই। ও একটা বাহ, পিআর ফার্মে, হি হ্যাজ বিকাম আ কর্পোরেট পিআর পার্সোনাল, বাহ, এবং সে মুম্বাইয়ে থাকে, এবং সে এখন ওই মানে রোজই দেখতে পাই তার স্টেটাস, আমার খুব ভালো লাগে, মানে বড় বড় যে ফিল্ম ইন্ডাস্ট্রি যে সেখানে যেখানে ইভেন্ট সেগুলো সব ও হ্যান্ডেল করছে সেগুলো। তো একটা দিন তো তাকেই, মানে তাকে কিছুটা আমি সাহায্য করতে পেরেছিলাম অন পার্সোনাল গ্রাউন্ড। তো এরকম এরকম কিন্তু চলতেই থাকে, এরকম হুম, হয়, এবছরও হয়েছে। এবছরও মানে এবছর যখন ভর্তি হয় একটি ছেলে, সে খুব করে এসে বলল যে সে ইন্টারেস্টেড, ভর্তি হতে চায়, কিন্তু সে ওই সেম প্রবলেম, হুম, হুম, আর্থিক সমস্যা বাড়িতে। ওরা বোধহয় 5 ভাই, হুম, হুম, এ বোধহয় চতুর্থ নম্বর, তার কাছে ইনিশিয়াল টাকাটা নেই, হুম, হুম, পরে তো না হয় স্কলারশিপ করা যাবে। তো তাকে আবার সেই পার্সোনাল গ্রাউন্ডেই তাকে আবার ভর্তি করানো হলো, এবং না এখনো আমার ডিপার্টমেন্টে পড়ছে এই মুহূর্তে, কিন্তু বাহ। এগুলো খুব পার্সোনাল লেভেলে বললাম। আচ্ছা, এমন কোনো ছাত্রছাত্রী ধরুন যারা এখন দেখছেন, হুম। তাদের মধ্যে এমন কোনো ছাত্রছাত্রী রয়েছে যার অদম্য ইচ্ছা রয়েছে, তাকে কিভাবে গাইড করবেন? হ্যাঁ, ওই তো, মানে যদি না সে জানে যে সে মাস কম নিয়ে পড়তে চায়, এবং যদি সে অতটাই সেলফ মোটিভেটেড থাকে, এরকম এরকম ধরনের স্টুডেন্টসদের না
শুধু একটুখানি পথটা দেখিয়ে দিতে হয়। হুম, হুম, হুম। দে দেমসেলফ নো হাউ টু ওয়াক বাই দ্যাট লেন। ওকে, কিন্তু সমস্যাটা হয়ে যায় ওই বাকি দুটো ক্যাটাগরি যেটা দিয়ে শুরু করেছিলেন, হুম, 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 ওই হুম, দুটো হুম। ক্যাটাগরিতে, বিকজ দে আর কনফিউজড। একদম। কিন্তু এই যে ক্যাটাগরিটা যারা জানে তারা কি করবে, তাদেরকে শুধুমাত্র একটু পথটা বলে দিতে হয়, ভাই তুমি এদিক দিয়ে চলো, ওই দিক দিয়ে যাও, এটা করো না ওইটা করো, এবং সেটা আমরা কিন্তু করেই থাকি। এবং আমার ডিপার্টমেন্টে খুব কম স্টুডেন্ট পাশ করার পর যারা মানে নন রিক্রুটেড অবস্থায় বসে আছে, এরকমটা হয়ই না। মানে মোটামুটি প্রতি ব্যাচেই প্রায় 30 জন 35 জন করে ভর্তি হয়, এবং অ্যাট দি এন্ড অফ দ্য ডে মানে উইদিন 2 to 3 months মেজরিটি মানে 95% স্টুডেন্টস গেট এনরোল সামওয়্যার অর দি আদার। হুম, এবং হুম, সেটা হুম। একটা খুব খুশির খবর, এবং যখন এটা এটা আমাদের ইউনিভার্সিটি থেকে ন্যাকের রিপোর্টেও দেওয়া হয়েছিল একটা হুম, হুম, সময়। একদম। হুম। এটা একটা আনন্দের জায়গা ভীষণ তখন, আনন্দের মানে জায়গা, মানে অধ্যাপক হিসেবে একটা যখন গাইড কোনো হিসেবে এটা আনন্দের। স্টুডেন্ট চাকরি পায় এবং তারা যখন আমাকে জানায়, হুম, হুম। মানে তখন যে কি আনন্দ হয়, মানে সেটা মানে এটা যারা টিচার তারা বুঝতে পারেন যে মানে মনে হয় যেন আমি নিজেই আর একবার চাকরিটা পেলাম, মানে এতটাই আনন্দ হয়। যখন কোনো ছাত্রছাত্রী, ধরুন ৩ ধরনের ক্যাটাগরিতে ছাত্রছাত্রী হয়, যে ক্ষেত্রে অদম্য ইচ্ছে অথবা একদম আধা ইচ্ছে অথবা আমার কিছু করার ইচ্ছে নেই, আমি এই সাবজেক্ট নিয়ে পড়তে চাই না, বাবা-মা আমাকে জোর করে পড়িয়ে দিয়েছে বা আমি কিছু পাচ্ছিলাম না বলে পড়েছি। তখন সেক্ষেত্রে ১ম বছর, তখন সেক্ষেত্রে কি করে সাহায্য করেন ছাত্রছাত্রীকে? মানে তুমি তাহলে পড়ো না বা ড্রপ আউট হও বা কিছু একটা বা অন্য ডিপার্টমেন্টে যাও, অথবা তুমি পড়ো। সেক্ষেত্রে সেই ছাত্রটাকে নিয়ে কিভাবে আপনি মোটিভেট করেন যে তোমাকে এটা করতে হবে বা এরকম ধরনের? রাইট, এরকম কয়েকটা কেস স্টাডিজও আছে, হুম, হুম। আমার ডিপার্টমেন্টেই আছে। একটি মেয়ের কথা প্রথমে বলি। সে সোশিওলজি নিয়ে গ্র্যাজুয়েশন করেছিল, করে মাসকমে পড়তে এসেছিল মাস্টার্স। এবং আরেকটা মেজর সমস্যা যেটা আমি এতদিন ধরে দেখছি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা ইজ অলসো আ প্রবলেম, বিকজ এনবিউতে, মানে আমি যেহেতু এনবিউতে পড়াই, তো এনবিউতে মাস্টার্স লেভেলে ইংলিশ ইজ দি অনলি ল্যাঙ্গুয়েজ অফ হ্যাঁ, লার্নিং অ্যান্ড রাইটিং। আর কিছু ওকে, করে দেয় না। হ্যাঁ। এক্সামিনেশন এভরিথিং ইংলিশে, কিন্তু গ্র্যাজুয়েশন আবার তারা বাংলায় লিখতে টিখতে পারে। হুম, হুম, ওকে, হুম, হুম। তো সেটাও একটা সমস্যা। তো সেই মেয়েটি সোশিওলজিতে অনার্স নিয়ে পড়ে আমাদের মাসকমে পড়তে আসলো। হুম। এসে সে না ইন্টারেস্ট পাচ্ছে না। হুম। ফার্স্টে তো সাবজেক্টটা বুঝতে পারছে না, এবং সেকেন্ড অফ অল ল্যাঙ্গুয়েজটাও ধরতে পারছে না। হুম। ল্যাঙ্গুয়েজটা ধরতে পারছে না বলেই বোধহয় সাবজেক্টটা বুঝতে পারছে না। হুম। দ্যাট মে বি অলসো দ্য ভাষা রিজন। একটি সহজ পথ। হ্যাঁ, তো তখন তার সাথে আমি বহুবার ডিসকাশনে গেছি যে তুমি বলো তুমি কি করতে চাও। হ্যাঁ, তখন সেই মেয়েটি বলল, স্যার ভর্তি হয়েছি যখন, আমি না পড়বো, এই এই জেদটা আমার মধ্যে আছে, হয়তো সাপ্লি খাবো হুম। কিন্তু আমি পড়বো। পড়বো। যে এটা একটা আলাদা জেদ। হ্যাঁ, হ্যাঁ। এইটা একটা আলাদা জেদ আমি দেখেছিলাম ওই মেয়েটির মধ্যে। এবং বিশ্বাস করবে না, মানে যখন ও পাস করলো, হয়তো ফার্স্ট সেমিস্টার একটা সাপ্লি ছিল, সেকেন্ড সেমিস্টার একটা সাপ্লি ছিল, যখন ও বেরোচ্ছে ওর মধ্যে একটা আলাদাই কনফিডেন্স চলে এসছে, তো ততদিনে ও বুঝে গেছে, বুঝে কোপ করে গেছে, নিয়েছে সাবজেক্ট এবং ও হিসেবে। সাবজেক্টটা মজা নিতে শুরু করেছিল, হুম, যেটা হুম। ফার্স্ট সেমিস্টারে বোঝেনি। ঠিক আছে, আবার আরেকটা কেস স্টাডি বলি। আরেকটি মেয়ে বাংলায় গ্র্যাজুয়েশন করে মাস কম পড়তে এসেছিল। সে না ফার্স্ট সেমিস্টারের পরে সে আর কন্টিনিউ করতে পারলো না। হুম, হুম। মানে ও মোটিভেটেড হতে পারছে না, ও সাবজেক্ট বেরিয়ার হচ্ছে, ও বুঝতে পারছে না যে সাবজেক্টটা পড়ে করবেটা কি। হ্যাঁ, তারপর আমি তার সাথে কথা বললাম, তার দাদার সাথে কথা বললাম, তার মায়ের সাথেও কথা বলেছি, তারা এসেছিলেন ডিপার্টমেন্টে। আমরা কথা বললাম, কথা বলে যেটা আমি বুঝলাম এবং ওর মাকে বোঝালাম যে একটা ইয়ার লস হচ্ছে বলে ডাজেন্ট ম্যাটার, কিন্তু হুম। এইটা পড়ে হয়তো ও সারা ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে, ও তো এটাতে ইন্টারেস্টেডই না, হুম, হুম, হুম। তাহলে তাকে এটা জোর করে চাপিয়ে দেওয়ার কোনো মানে নেই। সেই মেয়েটি বিশ্বাস করবে না, পরে এসআই এর চাকরি মানে পরীক্ষা দিয়ে সে এখন এসআই ও, শিলিগুড়িতেই। এটা একটা হ্যাঁ, আনন্দের এটা জায়গা। ভালো না? মানে ওকে যদি ওই যে বললাম লতা মঙ্গেশকর আর ওই সচিন তেন্ডুলকরের যে গল্পটা সেম, আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স দিয়ে বলতে পারি সেটা। হুম, হুম, আমার মা হেড টিচার ছিলেন একটা স্কুলে, হুম, হুম। এবং যথারীতি আমি নার্সারি থেকে ফার্স্ট হয়ে এসেছি, এবং আমার গ্রামে যদি কোনোদিন কেউ যায়, গিয়ে যদি বলে মাস্টারমশাইয়ের বাড়ি যাব, যেহেতু আমার দাদু গ্রামের মাস্টারমশাই ছিলেন, তো চোখ কান বুঝে আমাদের বাড়ি এখন অব্দি নিয়ে চলে যাবে। হুম, হুম। আমার দাদুর নামেই ওখানকার ফুটবল ক্লাব, আমার দাদুর নামে লাইব্রেরি, আমার দাদুর নামে আরও অনেক কিছু। এবং আমার মাও যেহেতু হেড টিচার ছিলেন, তো এটা এই পরিমণ্ডলে আমার বড় লেগেসিটা হয়ে ওঠা। ওরকমই আছে। হ্যাঁ, হুম। ওরকমই আছে। সো এবার মধ্যবিত্ত পরিবারের, শিক্ষিত পরিবারের একটা সন্তান, এবং যে ছেলে নার্সারি থেকে ফার্স্ট হয়ে আসছে, তো অবভিয়াসলি বাবা মা চাইবে ছেলেটি, মানে যেটা সবাই চায় মধ্যবিত্ত পরিবারে, হয় ডক্টর বা ইঞ্জিনিয়ার কিছু একটা তো হবে। কিন্তু আমার কোনোদিনই ইচ্ছে ছিল না আমি কোনোদিন ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়বো। এবং আমি মানে মায়ের সাথে রীতিমতো শর্ত দিয়ে, মানে একদম লিটারালি শর্ত দিয়ে
জয়েন্ট এন্ট্রান্সে বসেছিলাম, মানে আমি বসতে চাইনি, হুম, লিটারালি বসতে চাইনি, বিকজ ক্লাস 11-এই মোটামুটি আমি ডিসাইড করে ফেলেছি যে আই ওয়ান্ট টু বি আ প্রফেসর, হুম, নট ইভেন আ স্কুল টিচার, ইনটু একাডেমিক্স ডেফিনেটলি, বাট আ প্রফেসর। এবার কিন্তু প্রফেসরের মানে চাকরি পাওয়াটা তো খুব একটা, নেট কোয়ালিফাই করা, হুম, চাকরি পাওয়া, ইটস ভেরি টাফ কম্পেয়ার্ড টু বিকাম আ ডক্টর অর আ ইঞ্জিনিয়ার, মানে উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য একদম একদম প্রফেশনস, একদম কিন্তু ওটা একটু সহজও হয়ে যায়। হ্যাঁ, মা নিশ্চয়ই একটা নিশ্চিত ভবিষ্যৎ চেয়েছিল আমার জন্য, সেই জন্যই হয়তো টেনশনটা করেছিলেন। তো মাকে আমি এটা বলেছিলাম যে যদি আমি জয়েন্ট চান্স পেয়ে যাই, যদি পেয়ে যাই, যেটা আমি পাবো আমি জানি, তাহলে কিন্তু ডিসিশনটা আমার, তখন আমি ডিসাইড করবো যে আমি পড়বো কি পড়বো না, তুমি বলছো বলে আমি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটা দেবো। বাহ তখন অ্যাজ ইউজুয়াল মা যেমন বলেছিল, হ্যাঁ লোকজন 5-6 বার করে পরীক্ষা দিচ্ছে, পাচ্ছে না, এই ছেলের আবার এখনই পেয়ে যাবে এখনই পেয়ে যাবে, এর আবার বেশি বড় বড় ডায়লগ, সব মায়েরা যেরকম বলে থাকে। তো আমি যথারীতি জয়েন্ট পরীক্ষা দিলাম। হুম। জয়েন্ট পরীক্ষা দিয়ে যখন রেজাল্ট বেরোলো, মানে আই ওয়াজ নট এক্সপেক্টিং দ্যাট রেজাল্ট, আমার বন্ধু রেজাল্টটা চেক করছিল, সে আমাকে বললো, ভাই তুই 219 র্যাঙ্ক করেছিস। আমি ওকে বলছি পেছনে 2-3টে শূন্য নেই, তাহলে আমার বাড়িতে বোঝাতে সুবিধা হবে যে আমি হয়তো মানে 20,019 র্যাঙ্ক করেছি, তাই আমি ভালো কলেজ টলেজ পাবো না, তাই এটা বাদ। কিন্তু ও বলছে না 219, মানে ভালো কলেজ ডিজার্ভ একদম, মানে আমি যেখানে চাইবো সেখানে হবে হ্যাঁ হয়তো। একদম যুদ্ধটা আমার সেদিন থেকে শুরু হলো, তার আগে যুদ্ধটা ছিল না। উম, তখন শুধু মায়ের সাথে খুনসুটি করে বলতাম যে আমি হব না, এই হব না। কিন্তু যেদিন আমি জয়েন্টের রেজাল্টটা বেরোলো, মাই মানে স্ট্রাগল স্টার্টেড অ্যাট দ্যাট ডে, বিকজ বাড়িতে তখন আমি বললাম আমি না কাউন্সিলিংয়ে যাব না, মানে লিটারালি বাড়িতে হিরোশিমা নাগাসাকি, হ্যাঁ মানে মানে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধ দেওয়া, আমি ঘোষণা এ করা পার হলো, তোমরা ও পার একদম যুদ্ধ ঘোষণা করা হলো। হুম, যাই হোক আমি যাইনি কাউন্সিলিংয়ে। হুম। ওকে, তারপরে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলে হঠাৎ করে বাড়িতে আবার ডিক্লেয়ার করলো আমি ইংলিশ অনার্স নিয়ে পড়বো, মানে আরেকটা বোম পড়লো আর কি। হ্যাঁ, তো সেটা বাড়িতে রাজি হলো না। আমার মনে আছে প্রেসিডেন্সিতে ফর্ম তুলতে গেছি, ওই লম্বা করিডোর ওদের হুম, হুম, হুম। প্রেসিডেন্সি, বাপিও লাইনে দাঁড়িয়ে আছে আমার সাথে। আমি শুধু বাপিকে একটু আধো আধো গলায় একটুখানি বলেছিলাম, আমার ম্যাথস আমার ফেভারিট সাবজেক্ট, টিল নাও ম্যাথস ইজ মাই ফেভারিট সাবজেক্ট, হুম, মানে মাধ্যমিকে 99, উচ্চ মাধ্যমিকে 100, এরকম একটা সাবজেক্ট আমার ম্যাথস, আমার বাপির ম্যাথস সাবজেক্ট ছিল। এবার যথারীতি ম্যাথস, বাপি বলছে না ম্যাথস ম্যাথস নিয়ে পড়ো, তাহলে তোমার যদি ইঞ্জিনিয়ারিং ডক্টর না হতে ইচ্ছা হয় তাহলে ফাইনে নাও, তাহলে ম্যাথস নিয়ে পড়ো, তুমি তো প্রফেসর হতে চাও তাহলে ম্যাথসের প্রফেসর হও। কিন্তু ওখানে দাঁড়িয়ে আমি খালি বাপিকে বলেছিলাম ম্যাথসের তো ফর্ম তুলছি, একটা ইংলিশের ফর্ম তুলি। আমি আজও সেই দিনটা ভুলতে পারবো না, বাপি ওখানে দাঁড়িয়ে আমার উপর যে পরিমাণে চিৎকারটা করেছিল, অ্যান্ড এভরিবডি ওয়াজ লুকিং হোয়াট ইজ হ্যাপেনিং, লাইক কি হচ্ছে এখানে। তো আমার প্রচন্ড খারাপ লেগেছিল সেই সময়, কিন্তু হয়তো ওনারা চাইছিলেন আমার একটা সিকিওর জব, হুম, একটা হুম, হুম। সিকিওর লাইফ। যাই হোক, তারপর তো আমি সেদিনকে ম্যাথসের ফর্ম তুলে বাড়ি চলে এসেছিলাম। পরে একদিন লুকিয়ে লুকিয়ে গিয়ে ইংলিশের ফর্ম তুলে এনেছিলাম, হুম, হুম। এবং আমি ম্যাথসে ভর্তি হয়ে 1 সপ্তাহের মধ্যে প্রিন্সিপালের ঘরে গিয়ে নিজে থেকে প্রিন্সিপালকে বলে ম্যাথস টু ইংলিশ অনার্স কনভার্ট হয়ে যাই, সেটা বাড়িতে জানাইনি। এবং এইটা ঘটেছিল অগাস্টে, আমি পুজোর দশমী অবধি জানাইনি। পুজোর দশমীর দিন বাড়িতে সবাই আছে, এসছে, যা হয় আর কি বাঙালি পরিবারে দশমীর দিন সব পিসিমণিরা মাসিমণিরা, বিজয়া চলছে বিজয়া চলছে। তো পিসিমশাই, আমার মেসোমশাই হচ্ছে নরেন্দ্রপুর স্কুলের হেড টিচার, তো মেসোমশাই আমাকে বলছে বাবাই কেমন চলছে ক্লাস, ম্যাথসে কি কি চলছে এসব বলছে। আমি বলছি ম্যাথস তো পড়ছি না, আমি ইংলিশ অনার্স পড়ছি। উম, অ্যান্ড দেয়ার ওয়াজ আ পিন ড্রপ সাইলেন্স ইন মাই হাউস। বাইরেতে পালকিতে বউ চলে যায় গান চলছে, মানে সেই একটা সিচুয়েশন। ওকে, এবং বাড়িতে চুপচাপ নিস্তব্ধ হয়ে গেল একটা জমজমাট পরিবেশ। এবং আমার বাবা মা ওখানে ঘোষণা করলেন যে এবার থেকে তোমার লাইফ তোমার, তুমি থাকো বাড়িতে, খাও, কিন্তু ডোন্ট ইনভলভ আস। এবং তারপর থেকে আগামী 4 বছর আমার সাথে বাড়িতে কেউ কথা বলেনি, হুম। বলেইনি কথা। মানে ইনফ্যাক্ট এই দিনটা আমাকে দেখতে হয়েছে, খেতে বসেছি, আমার মা আমার বোনকে জিজ্ঞাসা করছে ওকে জিজ্ঞাসা করো আর একটা রুটি দেবো কিনা। ও। এইগুলো আমার স্ট্রাগল পিরিয়ড বলছি। একদম এইগুলো আমি একদম। কেন বলছি, বিকজ স্টুডেন্টসরা একটুতেই মানে এখন বলে না একটা ডিপ্রেশনে চলে ডিপ্রেশন যাচ্ছি। ট্রেন্ডস এক্স্যাক্টলি, আমি এটা আসতে আসতে ওকে, যাচ্ছিল, তো আমি বলতে ডিপ্রেশন আমার চাইছি যে ট্রেন্ড আমি এই চলছে ফেজগুলো দিয়ে পেরিয়ে এসেছি, হুম, হুম। ঠিক আছে। এবং গ্র্যাজুয়েশন হলো, ভালো রেজাল্ট হলো, ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে টপারদের মধ্যে একজন হলাম। তারপর আবার একটা ড্রাস্টিক ডিসিশন নিলাম, সেটা হচ্ছে আমি ইংলিশ অনার্স নিয়ে পড়বো না, আমি অনেক মাস fast। কম পড়বো। তার পেছনে অন্য কারণ ছোটবেলা থেকে আমি না পেন্টিংয়ে আমার খুব ইন্টারেস্ট ছিল। আমি অ্যাকচুয়ালি আর্ট কলেজে প্রফেসর হতে চেয়েছিলাম অ্যাকচুয়ালি,
কিন্তু সেটাও আর্ট কলেজের এন্ট্রান্সের দিন আমাকে বাড়ি থেকে ছাড়া হয়নি, এবং এক্স্যাক্টলি আমাকে ছাড়া হয়নি কেননা ওই একটা সিকিউরড ক্যারিয়ারের জন্য। হুম আমার মা আমাকে ঠিক এইটা বলেছিলেন, পাঞ্জাবি পরে, আমাকে যারা চেনে তারা জানে আমি পাঞ্জাবি পরতে হুম ভালোবাসি। হুম তো পাঞ্জাবি পরে কাঁধে ঝোলানো ব্যাগ নিয়ে তাতে আর্ট পেপার নিয়ে স্টেশনে বসে পেন্টিং করলে পেট চলবে না। হুম আমার মা না খুব বাস্তববাদী ছিলেন। হুম হুম হুম। ওকে, এটা বলেছিল উইথ ডিউ রেসপেক্ট টু এভরিবডি, আমি কাউকে ছোট করে বলছি না, না সত্যি। কিন্তু উনি ওনার সন্তানের জন্য একটা সিকিউর লাইফ হুম চেয়েছিলেন। তো আমার সেখান থেকে না একটা জেদ তৈরি হয়েছিল হুম যে তাহলে তো মা যখন বলছি ইঞ্জিনিয়ারিং বা ডাক্তার, তাহলে আমি হব না। ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেরকম হ্যাঁ, ছিল, বাবার একদম উল্টোটা হ্যাঁ, করতে, উল্টোটা করবো, ঠিক ওরকম ওরা মেয়েরা উল্টোটা করবো, উল্টো করবো আর উল্টো কি, করবো, কিন্তু উল্টো আমাকে, পথে হাঁটিব। কিন্তু এই ডিসিশনটা আমার, হুম হুম কিন্তু আমি যখন একটা ডিসিশন নিচ্ছি আই হ্যাভ টু স্টিক টু দ্যাট ডিসিশন। মানে কিছুটা পথ গেলাম, গিয়ে না এটা আমার হচ্ছে না, আবার ব্যাক টু স্কোয়ার, এটা করলে হবে না। আমি সবাইকে উদ্দেশ্যে বলছি, তোমার লাইফ, তোমাদের লাইফ, ইউ হ্যাভ টু টেক ইউর ওন ডিসিশন, বাট ওয়ান্স ইউ টেক আ ডিসিশন, স্টিক টু ইট। আই এম দি গ্রেটেস্ট এক্সাম্পল অফ ইট। ওকে, হুম এবং কেন আমি মাস কমে গেলাম, বিকজ বাই দ্যাট টাইম আমি ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশনে ফার্স্ট হয়ে গেছি, এশিয়ার মধ্যে একজন, চিত্রভূষণ অ্যাওয়ার্ডেড হয়ে গেছি। ওকে, এগুলো সব হয়েছে আমার ব্যাকগ্রাউন্ডে। হওয়ার পর আমি ভাবছি যদি আমি নেট না কোয়ালিফাই করতে পারি বা প্রফেসর না হতে পারি, তাহলে তো আমার একটা প্ল্যান বি লাগবে। হুম প্ল্যান বি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। প্ল্যান বি তো লাগবে। প্ল্যান বি হচ্ছে তাহলে আমি অ্যাডভার্টাইজিং ওয়ার্ল্ডে চলে যাব। আই ওয়ান্ট টু বিকাম অ্যান ইলাস্ট্রেটর। Wow. ওই আমার ক্রিয়েটিভ ফিল্ডটা আমার একটু উস্কানি দেওয়া যাবে। তো এই করে আমি মাস কমে ভর্তি হলাম। আমার বাড়িতে জানতোও না যে আমি মাস্টার্সে মাস কম পড়ছি। এটাও জানতাম না, জানতো না, কথা বলে না তো, জানবে। শুধু বারবার খালি হিরোশিমা নাগাসাকি বোমাগুলো বোমা ফেলে পড়েছে যাচ্ছি বাড়িতে। আমি, একদম পুরো বোমা ফেলে যাচ্ছি। তারপরে যখন আমি ফার্স্ট টাইম পার্ট 1 দিয়ে, তখন আমাদের সময় পার্ট 1 পার্ট 2 ছিল, লাস্ট ব্যাচ আমরা। পার্ট 1 দিয়ে যখন আমি নেটটা কোয়ালিফাই করে গেলাম ফার্স্ট চান্সেই হুম হুম মাস কমে, তখন আমি বাড়িতে গিয়ে বললাম আমি না মাস কমে নেট কোয়ালিফাই করেছি। অ্যান্ড মাই ফাদার আস্কড মি মাস কম কি হয়। বাপি আমাকে জিজ্ঞাসা করেছিল মাস কম কি, হুম তখন আমি বোঝালাম মাস কম কি। ঠিক আছে, এবং তারপরে যখন আমি মাস্টার্সেও ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম, মানে একদম কেজি টু পিজি টপার এবং ইউনিভার্সিটি টপার হলাম। আমার মা ছোটবেলা থেকে বলতো যে তোকে ফার্স্ট হওয়ার জন্য পড়তে হবে না, তুই পড়, দেখবি তুই পজিশন এমনি পেয়ে যাবি। হুম এই যে কিছু জনের বাড়িতে খুব প্রেশার থাকে না, এই ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে, এটা না করা উচিত না, একদমই করা উচিত না। তাকে না তার মতো এক্সেল করতে দিতে সুযোগ দিতে হয়, মানে সে তার মতো পড়ুক হুম এবং সেই ইন্টারেস্ট সহকারে পড়ুক। ইন্টারেস্টটা পেলে না নিজে নিজেই পড়া যায়। যাই পড়বে ইন্টারেস্ট নিয়ে পড়বে। একদমই তাই। এবং যখন আমার মাস্টার্সেও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেলাম, তখন আমার বাড়িতে এই যে 3.5 বছর 4 বছরের একটা জার্নি, আমার সাথে কথা, শুধু আমার বোন বাড়িতে কথা একটা বলতো, গ্যাপ। যে গ্যাপ, সেটা আস্তে আস্তে ফুরোনোতে শুরু করলো। এবার তারপরে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অ্যাড বেরোলো, আমার ফার্স্ট ইন্টারভিউ, অ্যান্ড আই ক্র্যাকড ইট। ওকে, এবং আই ওয়াজ দ্য ইয়াংগেস্ট অ্যাপ্লিকেন্ট। হুম হুম আমার জানুয়ারিতে রেজাল্ট বেরিয়েছে, আমি অগস্টে জয়েন করে গেছি। ঠিক আছে, তখন আমি দেখলাম আমার মা, যে আমাকে এরকমভাবে আটকে ছিল একটা সময়, হ্যাঁ, মা দেখলাম গ্রামে সবাইকে বলতে শুরু করলো বাচ্চারা যা করতে চাইছে করতে দাও। মানে আই বিকেম আ রোল মডেল টু মাই হোল ডিস্ট্রিক্ট অ্যান্ড মাই ভিলেজ। ওকে, এবার বাড়ির থেকে সেই ভাবনাটা চেঞ্জ হওয়া শুরু হলো। হুম হুম আজকের দিনে দাঁড়িয়ে এই যে আমার দিদির ছেলে এবছর আইসিএসসি দিচ্ছে, হ্যাঁ, ওর বাবার খুব ইচ্ছা যে ও ইঞ্জিনিয়ার হোক, ওর বাবার ইচ্ছা। কিন্তু আমি কথা বললাম বাচ্চাটার সাথে, বাচ্চাটা বলে আমার না আইপিএস হতে ইচ্ছা করে। ঠিক আছে, আমি বললাম বাহ, এটি এরকম ইচ্ছা হতো ভালো, কিন্তু ওই আবার ওর মা, বাবা আইপিএস এর মানে ও কি ক্র্যাক করতে পারবে, এই যে ভয়টা, এই ভয়টা না আসাটা খুব স্বাভাবিক, মধ্যবিত্ত পরিবারে বিলং করি তো আমরা সবাই। কিন্তু যদি বাচ্চাটি নিজে মোটিভেটেড থাকে না, আমি আমার লাইফ দিয়ে জার্নি দিয়ে বুঝেছি, তাহলে কিন্তু হয়ে যায়। আমি 23.5 বছর বয়সে ইউনিভার্সিটি প্রফেসর হয়ে গেছি, সত্যি। দ্য ইয়াংগেস্ট প্রফেসর মেবি। হুম হুম। ওকে, তো আমি যদি এবার আমি আমার স্টুডেন্টসদের বলি আমি পেরেছি মানে তোমরা সবাই পারবে। আমি এমন কেউ এক্সট্রা ক্যালিবার নিয়ে জন্মাইনি, ঠিক আছে, যে আমি স্যার পেরেছে বলে আমরা কেউ পারবো না, কখনোই নয়। টেক মি অ্যাজ আ মডেল, আমি যদি পেরে থাকি তোমরা প্রত্যেকে পারবে। তো এইভাবে আমি আমার লাইফ স্টোরি দিয়ে মোটিভেট করার চেষ্টা করি। হুম আজকে ওই যে মেয়েটির কথা বললাম বাংলা অনার্স থেকে এসেছিল, সে যদি মাস কম নিয়ে পড়তো, আলটিমেটলি কি হতো, সে ডিপ্রেসড হয়ে বাড়িতে বসে থাকতো।
তাকে আমি জোর করিয়ে মাস কম ছাড়ালাম তার মাকে মোটিভেট করে। তার জন্য তো সে আজকে পুলিশ হতে পারলো, একদম শিলিগুড়ির বুকেই আছে। একটা সিকিউর লাইফ সে তার লাইফে একটা জায়গা খুঁজে পেলো না, শি নোজ লাইক ওয়্যার শি ইজ হিডিং টু। আচ্ছা, এই যে প্রতিটি পদক্ষেপে এগিয়ে আসতে গেলে, ছাত্র জীবন হোক বা চাকরি জীবন হোক, বা যদি বলি স্কুল জীবনে, এখন এটা আর্লি আসছে যে ডিপ্রেশন। ডিপ্রেশন যদি বলি এখন একটা ট্রেন্ডিং, আমাদের একটা কথা আছে না যে ট্রেন্ডিংয়ে চলছে এখন এটা। তো ডিপ্রেশন এখন স্টুডেন্টদের মধ্যে ট্রেন্ডিং। ডিপ্রেশন আমাদেরও হতো, আমাদের তখন এই ট্রেন্ডিং ব্যাপারটা কেন ছিল না? এখন স্টুডেন্টদের কেন এই ট্রেন্ডিং ব্যাপারটা, এটাকে কি করে ডিল করেন? এটা আমি যেহেতু ইউনিভার্সিটিতে পড়াই এবং ইউনিভার্সিটি স্টুডেন্টসরা যে এজ গ্রুপে বিলং করে, দে আর ভেরি প্রোন টু দিস ডিপ্রেশন থিং। ওকে, এবং আমি যেহেতু মানে যারা আমাকে পার্সোনালি চেনে তারা জানে ইউনিভার্সিটি সমস্ত স্টুডেন্টদের সাথে আমার সম্পর্ক ভালো। মানে তারা এসে এসে আমার সাথে গল্প করে, আমি মানে চায়ে আড্ডা বসাই। এক্সরাও তাই, এখনরাও তাই, প্রত্যেকে। তো যাই হোক, আই এম ব্লেসড ইন দ্যাট সেন্স, নট অনলি ইন মাস কম, লাইক থ্রু আউট অন্যান্য ডিপার্টমেন্টও একদম। ঠিক আছে। তো তারা এসে না তাদের অনেক প্রবলেম আমার সাথে শেয়ার করে। হ্যাঁ, আমি যেটা দেখেছি এখানে দুটো অবজারভেশন আছে আমার। সব মন খারাপই কিন্তু ডিপ্রেশন নয়, এটা প্রথমে বুঝতে হবে। আমি এটা স্টুডেন্টসদের বোঝাই, মন খারাপ সবার হয়, মন থাকলে মন খারাপ হবে, শরীর থাকলে শরীর খারাপ হবে। যেমন এই যে আমি কেসে যাচ্ছি, আমার এখন শরীর খারাপ, শরীর খারাপ হলে চিকিৎসার প্রয়োজন, ওষুধ খেতে হয়। তো মনেরও শরীর খারাপ হতে পারে, মন খারাপ হতে পারে, তার জন্য তার একটা নির্দিষ্ট ওয়ে অফ ডিলিং থিংস আছে। আবার কিছু জিনিস আছে উইচ ইজ রিয়েলি ডিপ্রেসিং, যারা ডিপ্রেসড। এই সূক্ষ্ম ডিভিশনটা আমাদেরকে বুঝতে হবে। এইটা বুঝতে গেলে যেটা আমাকে প্রথমে জানতে হবে সেটা হচ্ছে আমাদের মন কিভাবে কাজ করে। এখানে ফ্রয়েডিয়ান সাইকোঅ্যানালিসিসের কনসেপ্টে যদি আমি একটু বোঝাই, তাহলে যেটা বুঝতে হবে আমাদের মনে না 6টা ভাগ আছে। মানে কনশিয়াস, সাবকনশিয়াস, আনকনশিয়াস, ইড, ইগো অ্যান্ড সুপার ইগো। এই পুরো কনসেপ্টটাই হচ্ছে এই 6টা জিনিসের পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের গল্প, কিভাবে কি জিনিসটা কাজ করছে। এবং এই ইডের মধ্যে আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে ইরস, একটা হচ্ছে থ্যানস। ইরস মানে বাঁচার ইচ্ছা, থ্যানস মানে মরার ইচ্ছা। এবার এই কনশিয়াস, আনকনশিয়াস অ্যান্ড সাবকনশিয়াস তার সাথে যখন ইড, ইগো আর সুপার ইগো কাজ করছে, কখনো কখনো আমাদের মনে হচ্ছে এ বাবা আমার আর একদম বাঁচতে ইচ্ছা করছে না, সবাই আমাকে খারাপ ভাবছে, আমি খারাপ হয়ে যাচ্ছি, আমার মনের মতো কোনো কাজ হচ্ছে না। তখন কি হয়, আমাদের মনের ভেতর না থ্যানস বেড়ে যাচ্ছে। আমি যদি ওটাকে দাঁড়িপাল্লা ভাবি, তাহলে আমার থ্যানস বেড়ে যাচ্ছে। থ্যানস বেড়ে গেলে কি হবে, এইটা তো মানে বেড়ে যাচ্ছে, মানে ওটা ভারী হয়ে যাচ্ছে। ভারী হয়ে যাচ্ছে মানে তখন আমার মন খারাপটা বাড়ছে। এবারই আমি যদি একটা হাতে যদি একটা বই ধরে থাকি, 1 মিনিট ধরে থাকলাম, আমি বিয়ার করতে পারি। 1 দিন ধরে থাকতে গেলে কিন্তু আমার হাত অসাড় হয়ে যাবে, যতই তার বইটার ওয়েট হোক না কেন। এই যে মন খারাপটা যত আমি মনে রেখে দেব, এবং এই যে দাড়িপাল্লাটা তত থ্যানস নামতে থাকবে, তত বেশি আমার মনের ভার তৈরি হবে, পাল্লাটা ভারী হবে। তো তার জন্য উপায় কি, তাহলে ব্যালেন্স করতে গেলে আমাকে ইরস বাড়াতে হবে, ইরসটাকে ড্রাস্টিক ওয়েতে বাড়াতে হবে। এবং এই বাড়ানোর জন্য যেটা করতে হবে, লোকের সাথে কথা বলো, যার সাথে তুমি কমফোর্টেবল তার সাথে কথা বলো, যা করতে ইচ্ছা করছে সেটা করো, যদি খেতে ইচ্ছা করছে খাও, রান্না করতে ইচ্ছা করছে রান্না করো, ঘুরতে যেতে ইচ্ছা করছে করো, গো ফর উইন্ডো শপিং, গান গাও, চিল্লাও, নাচো, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ইট। তাতে যেটা হবে, যদি মনে হয় আমাকে ছাদে গিয়ে যদি আমাকে চিৎকার করতে হয়, তাতে যদি আমি হালকা হতে পারি, সেটাও করতে হবে। তাতে যেটা হবে, ইরসটা বাড়তে শুরু করবে, আমার বাঁচার ইচ্ছাটা বাড়তে শুরু করবে। তখন এই থ্যানস আর ইরস আবার আস্তে 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 ব্যালেন্সে চলে আসবে। এই জিনিসটা না স্টুডেন্টসদের আমি খুব ভালো করে বোঝানোর চেষ্টা করি, স্টুডেন্টরা কিন্তু বোঝে। কারণ আমি তো খুব টিপিক্যাল জ্ঞান দেওয়ার মতো করে জ্ঞান দিই না, মানে আমি গল্প চলে কথা বলি আর কি, এটা আমার মানে আমি ভালোবাসি এভাবে বলতে আর কি। তো তারা না বোঝে, এবং অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্টসরাও আমার কাছে আসে, অনেক অনেক সমস্যা তাদের, এবং সমস্যাগুলো সত্যিই জেনুইন সমস্যা থাকে কিছু। হ্যাঁ, যেমন আমি রিসেন্টলি বলছি, একটি ছেলে, আমি ডিপার্টমেন্টের নাম বলছি না, সেই ছেলেটি একদিন আমাকে মেসেঞ্জারে মেসেজ করলো। আমি সেটাকে চিনতাম না, বিশ্বাস কর। আমাকে মেসেঞ্জারে মেসেজ করলো, স্যার একটু কথা ছিল আপনার সাথে। আমি বললাম হ্যাঁ বলো। বলে একটু দেখা করে কথা বললে ভালো হয়। হ্যালো, ফাইন, দেখা করো, এসো আমার ডিপার্টমেন্টে।
ওনা ডিপার্টমেন্টে আসতে ভয় পাচ্ছে, যদি হুম অন্য স্টুডেন্টসরা ওকে দেখে ফেলে হুম কি হুম ভাববে, অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমার ডিপার্টমেন্টে আমার হুম সাথে সেখানে কথা বলছে, এরকম অনেক জিনিস কাজ করে। তাই বললাম ঠিক আছে তাহলে আমার ডিপার্টমেন্টের সামনে যে চায়ের দোকান আছে সেখানে আসো, আমরা চা খেতে খেতে কথা বলি। তো ছেলেটি আসলো। হুম হুম যখন ও আসছে আমি তখনই বুঝেছি ওর কি প্রবলেম হতে পারে। তারপর আমি যেটা বুঝলাম সেটাই প্রবলেম। হি ইজ লিটল এফিমিনেট, মানে হুম, যাদেরকে আমরা মেয়েলি বলে বুঝতে থাকি, পেরেছি। এফিমিনেট বয়। হুম এবং ও মারাত্মক বুলিং এর শিকার। ডিপার্টমেন্টের স্টুডেন্ট, সিনিয়র, হস্টেল হুম বা ও যেখানে যাদের সাথে মিশছে, হুম হুম কথায় কথায় তাকে বুলি করা, তাকে অপমান করা, তার হাব ভাব চলন চালন নিয়ে কথাবার্তা বলা। হুম এবং ছেলেটি কোথাও আস্তে আস্তে না খুব ডিপ্রেসড হতে শুরু হুম করলো। এবং ওর মনে হলো ও আমার সাথে শেয়ার করতে পারে। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি তো আমাকে চেনো না, বলো, আমাদের তো ফার্স্ট টাইম কথা হচ্ছে, তো ওয়াই ডিড ইউ থিঙ্ক দ্যাট শুভ্র স্যার উড বি দ্য রাইট পার্সন টু টক টু? বলে না স্যার, আমি বাকিদের সবার থেকে শুনলাম তুমি খুব সহজে স্টুডেন্টদের সাথে কথা বলতে পারো, স্টুডেন্টরা তোমার সাথে খুব ফ্রিলি মিশতে পারে। হুম হুম। বললাম থ্যাংক গড, অ্যাটলিস্ট ও এইটা ভেবে আমার ভেবে কাছে এসে বলেছে কথাটা নিজের বলছে। সমস্যাটা। এই কথা বলা লোকের সংখ্যা তো খুব কম। একদম। এবং ছেলেটি আমি যা বুঝলাম, ও বেলি ডান্স করে, ওর ভালো লাগে বেলি ডান্স করতে। ও এবং ছেলেদের মধ্যে বেলি ডান্স ইউজুয়ালি দেখা যায় না, হুম হুম দেখা যায় খুব রেয়ার, খুব রেয়ার। এবং এটা নিয়ে ওকে না সবাই খুব কথা শোনাতো। আমি ওকে বললাম, এইটা নিয়ে লোকে কথা বলছে তো তুমি এটাই বেশি বেশি করো, হুম ওয়াই ডোন্ট ইউ ওপেন আ চ্যানেল ইন ইনস্টাগ্রাম? হুম একটা ইনস্টাগ্রামে চ্যানেল খোলো যেটাতে শুধু তুমি বেলি ডান্স পোস্ট করবে, অনেক বুলিং আসবে সেখানে। কমেন্ট সেকশন তুমি দেখবেই না, কোনোদিন দেখবে না কমেন্ট সেকশন আপাতত। 10-12টা আগে ছাড়ো, তারপর কমেন্ট সেকশনে যাবে। তোমাকে বি প্রিপেয়ার্ড, তোমাকে কিন্তু এই ফিয়ারটাই ওভারকাম করতে হবে। হুম এটাই তোমার জীবনের যুদ্ধ। হুম হুম, যেদিনকে তুমি এই ফিয়ারটা ওভারকাম করে ফেলতে পারবে, আশপাশের লোক কি বলছি ডাজেন্ট ম্যাটার। একদম। দিস ইজ আ আর্ট ফর্ম, হুম ওয়াই নট? আর্ট ইজ অ্যান আর্ট, আর্ট ডাজ নট হ্যাভ এনি জেন্ডার। হুম হুম এগুলো না বলাতে না খুব মোটিভেটেড হলো। এবং তার 2-3 দিনের মধ্যে ফার্স্ট ভিডিও পোস্ট করলো ইনস্টাগ্রামে। এবং ওয়াও তার এখন পোস্ট মাঝে মধ্যে মিলিয়নে যায়। ওয়াও। ওকে, তাতে যে সব ভালো কমেন্ট আছে সেরকমটা না, কিছু হেট কমেন্ট আছে, থাকবে, অবশ্যই থাকবেই। থাকবেই, ভালো মন্দ মিশিয়ে মিশিয়ে সবকিছু। থাকবে। আমি বললাম তুমি ওগুলো না ছাকনির মতো ছেঁকে দেবে, হুম হুম পাত্তাই দেবে না, কি এসে যায়। এবং সেই ছেলেটা এখন মারাত্মক খুশি, বলে আমার আর কিছু এসে যায় না, বিশ্বাস করো সুব্রদা, ও আমাকে সুব্রদা বলে এখন। ওয়াও, বলে তোমাকে আমি স্যার বলতে পারবো না, তোমাকে আমি সুব্রদা বলবো। বললাম ভালো, ভালোবেসে ডাক তাহলেই হবে। হুম হুম তো ও ওর মিলিয়নে ক্রস করছে এখন ওর ভিউজ। আমার দেখে কি ভালো লাগে যে ছেলেটি এটা 2-3 বছর আগের কথা বললাম, মানে যখন ও ডিপ্রেসড হয়ে এসেছিল আমার কাছে। মানে সেইখান থেকে দাঁড়িয়ে আমি তো একজনের লাইফে একটু হলেও পজিটিভ কিছু একটা এক ফোঁটা জিনিস করতে পেরেছি, এখানেই না আমার খুব তৃপ্তিতে ঘুম হয়। মানে এই মোটিভেশনটা না আমার মনে হয় টিচারদের সর্বস্তরে করা উচিত। আমার মতো নিশ্চয়ই আরও টিচার আছে যারা এই কাজটা করে থাকেন। এবং শুধু পড়ানোটা ইজ নট নট মাই জব, তার সাথে এইগুলো আমার জব, এটা আমি বিশ্বাস করি। না মানে শুধু একজন স্টুডেন্ট নয়, এত বছরের অধ্যাপনার জীবনে বা টিচারের জীবনে যদি বলি বা গাইডের জীবনে যদি বলি, তাহলে অনেক ছাত্রছাত্রী আছে যারা আপনাকে দেখে ইন্সপায়ার্ড এবং আপনার দেখানো পথে তারা এগিয়ে যেতে চায়। এবং যারা পড়ে বেরিয়ে গেছে তারা, যারা আপনার স্টুডেন্ট নয় তারা, যারা আপনার স্টুডেন্ট আছে এখন, তারা প্রত্যেকের কাছে কিন্তু আপনি ভীষণ প্রিয় মানুষ। প্রিয় মানুষ যদি হয়, প্রিয় মানুষের যদি তালিকা গোছানো হয় তবে সেটা। এবার আপনার শৈল্পিক চিন্তাধারায় আপনার ছাত্রছাত্রীরা ভীষণভাবে মুগ্ধ। এবং ডিপার্টমেন্ট বলুন, ইউনিভার্সিটি স্টুডেন্টরা বলুন, টিচাররা বলুন, প্রত্যেকেই মুগ্ধ। কিভাবে ছাত্রছাত্রীদেরকে ইন্সপায়ার করেন শৈল্পিক ভাবনা ভাবতে, যারা এই স্ট্রিমে এগিয়ে যেতে চায় তাদেরকে? হুম, মাস কমিউনিকেশন ফিল্ডটা না ভীষণ ক্রিয়েটিভ ফিল্ড। এখানে সব ধরনের ক্রিয়েটিভিটির কিন্তু জায়গা আছে। হুম। কেউ যদি বলে আমি খুব ভালো ফটো তুলতে পারি, দ্যাট ইজ অলসো রিকোয়ার্ড। হুম, কেউ যদি বলে আমি খুব ভালো সেট আপ বানাতে পারি, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। একদম। ফ্রেমিং, সেট আপ, লাইটিং থেকে শুরু করে ড্রেস আপ ডিজাইন, কস্টিউম ডিজাইন, এভরিথিং ইজ আ পার্ট অফ মাস কম। হুম, এবং আমি এত বছরের জীবনে দেখছি না, প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের এনবিউতে ভীষণ ক্রিয়েটিভ, শুধু একটু নার্চারিং এর প্রয়োজন হয়। হুম, হুম, শুধু তাই না, মাসকম শুধু না, আমাদের ইউনিভার্সিটিতে একটা আমাদের কালচারাল গ্রুপ আছে, নাম ঐকতান, যার আমি ফর্মার সেক্রেটারি, আর এখন আমি কোঅর্ডিনেটর ওইটার। সেখানে দেখি তো কিছু স্টুডেন্ট আছে দুর্দর্শ গান গায়, দুর্দর্শ নাচে, ক্রিয়েটিভিটির মানে ট্যালেন্টের কোনো অভাব নেই। একদম। হোয়াট দে নিড ইজ আ লিটল পুশ, হুম, একটুখানি পুশ করলেই না তারা ভীষণ এক্সেল করে। আমার ডিপার্টমেন্টে একটি মেয়ে আছে, সেটা গান গাইতো,
আমি কোনোদিন জানতাম না যে সে গান গাইতো। হ্যাঁ, আমি যেদিনকে ওর একটা অল্প একটুখানি গলা শুনেছি, তাকে সেই গানের পেছনে পুশ করে 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 এখন সে দুর্ধর্ষ গান গাইছে। অ্যাঙ্কারিং, মানে আমি অন্যান্য ডিপার্টমেন্ট থেকে তুলে নিয়ে আসি, আমার ডিপার্টমেন্ট থেকে তুলে নিয়ে আসি, আমি জানি একে দিয়ে অ্যাঙ্কারিংটা হবে, হুম করাতে হয় এবং করাই। হ্যাঁ, এবং এই করে করে এবং মাস কমে আমাদের যেহেতু সিলেবাসের মধ্যে ডকুমেন্টারি ফিল্ম মেকিং হ্যাঁ আছে, হ্যাঁ শর্ট ফিল্ম মেকিং আছে, তাকে সেখানে অ্যাক্টিং আছে, সিঙ্গিং আছে, কস্টিউম ডিজাইনিং আছে, সেট ডিজাইনিং আছে, একটুখানি না পুশ দিলেই তারা পারে করতে, এটা আমার বিশ্বাস। হুম হুম। এবং আমি শুধু এইটুকুই করি, আমি শুধু একটু পুশটা দিই। হ্যাঁ, এবং আমি দেখি যে যার মতো এক্সেল করে যায়। হ্যাঁ, মানে শুধু ওয়েটা দেখিয়ে হ্যাঁ, দেয়। শুধু ওই দেখাতে হয়। এবং এতদিন করে করে আমার যেটা হয়েছে, আমি না মানে একটু হলেও বুঝতে পারি যে কাকে দিয়ে কি কাজটা করানো যেতে পারে। হ্যাঁ, এটা যেমন আমি বুঝেছি অল্প অল্প। এটা 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 কেন বুঝেছি? স্টুডেন্টদের সাথে মিশতে মিশতে আমি যদি ওখানে শুধু অ্যাজ আ টিচার গেলাম, লেকচার দিলাম, ডিপার্টমেন্টে বেরিয়ে হুম চলে হুম হুম আসলাম, তাহলে কিন্তু এটা বোঝা যাবে না। এবং স্টুডেন্টসরা কিন্তু ক্লাসে খুব চুপচাপভাবে লেকচারটা শুনলো, হুম হুম। তাহলে ইন্টারাকশন হলো না, মানে না, আমি তো এমন স্টুডেন্টদের অধ্যাপক যদি মেরুদণ্ডের মতো থাকে ছাত্রছাত্রীরা এগোবেই, এটা হ্যাঁ, সত্যি মানে কথা। আমার এটা বিশ্বাস হুম এবং হুম আমি এই বিশ্বাসেই বিশ্বাসী। এবং এর পেছনে কিন্তু আমার দুজন স্যারের কথা আমাকে বলতে হয়, যাদের দেখে আমি এটা ইন্সপায়ার্ড। মানে একজন হচ্ছে আমার বর্ধমান ইউনিভার্সিটির টিচার ডক্টর রাজেশ দাস, পরবর্তী সময় উনি আমার পিএইচডি সুপারভাইজার, এবং আর একজন নিলয় স্যার কলেজের সময়। এই দুজন মানুষ আজকে আমি তার পেছনে অনেকটা কৃতিত্ব তাদের। আমি দেখে এসছি এবং সেটাকে আরো মানে চালিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি আমার ডিপার্টমেন্টে, আমার স্টুডেন্টসদের মধ্যে দিয়ে। আপনি তো ইউনিভার্সিটিতে টাইম পান 2টি বছর ছাত্রছাত্রীদের জন্য। এই 2টি বছরে রুচিবোধ গঠনে কি সাহায্য করে এই 2টো বছর? নাকি খুব কম টাইম মনে হয়? আহ, এটা না ডিপেন্ড করে আমি কতটা শিখতে চাইছি বা নিজেকে চেঞ্জ করতে চাইছি। হুম হুম তবে আমার যেটা মূল ধারণা, মানে আমার যেটা বদ্ধমূল ধারণা, এখনো আই বিলিভ ইট, যেহেতু পারিবারিক একটা শিক্ষা নিয়ে ছেলেমেয়েরা আসে, তো এবং পরিবার চায় তাদের বাচ্চাটাকে একদম বেস্ট শিক্ষা দিতে, যে কোনো পরিবার হোক, হুম হ্যাঁ, শিক্ষা দিতে চায়, তারা একটা না হোমওয়ার্ক করেই আসে। ঠিক আছে, এবং যখন তুমি সৎ সঙ্গের মধ্যে ঢুকে যাবে, হুম হুম তোমার অটোমেটিক্যালি রুচিবোধটা না ওই ওরকম ধরনের হতে থাকবে। হুম হুম হ্যাঁ, যেমন আমি স্টুডেন্টসদের বলি রবীন্দ্রনাথ পড়ো। হ্যাঁ, হুম। সেটার পেছনে একটা অন্য ওটা আমি ইতিহাস। আসবো, ওটা আমি আচ্ছা, আসবো, ওটা ওটার আমি পেছনে একটা আসবো। অন্য ইতিহাস। কিন্তু পড়লে যেটা হয়, মানে আমার একটা মনন বা চিন্তনের একটা না আপগ্রেডেশন তৈরি হয়। হুম হুম এটা আমি বায়াস টু রবীন্দ্রনাথ বলে বলছি না, রবীন্দ্রনাথ কেন, যে কোনো কাউকে, মানে পড়লে যেটা হয়, সাহিত্য পড়লে যেটা হয়, বা সুরুচি সম্পন্ন মানুষদের সাথে কথা ওঠা বসা, কথাবার্তা, বা তাদের বইপত্র পড়া যারা, হ্যাঁ, এবং তাদের আমার ফিলটাকে সেইভাবে তৈরি করে নেওয়া, হ্যাঁ, তাহলে কিন্তু একটা ওভারঅল আপলিফটমেন্ট অফ দ্য হোল জেনারেশন হয়। এবং হুম আমি হুম বিশ্বাস করি যে কোনো স্টুডেন্ট, এই যে এটাতে আমি বিশ্বাস করি না একদমই, যে একটা হয় না, মানে একটা একটা পন্থা অফ বিলিফ আছে, এই পরের জেনারেশন একদম রসাতলে গেল, হুম হুম গেল হুম গেল গেল গেল, ওদের দ্বারা কিচ্ছু হবে না, সব নষ্ট করে ফেললো। হুম আমি না এটাতে বিশ্বাস করি না, কেন হুম হুম জানি না। হ্যাঁ, আমি মন থেকে বোধহয় এখনো বাচ্চাই আছি মেবি, ঠিক হুম আছে। হুম হুম আমি এটা বিশ্বাস করি না, কারণ আমার দাদু হয়তো আমার বাপিদের জেনারেশন দেখে তাই বলেছিল, আমার বাপি আমাদের জেনারেশন থেকে তাই বলেছে, আমি এখন মানে ওই ওই 40-এর কাছাকাছি চলে গেছি, হুম হুম হুম। আমিও হয়তো তাই বলা উচিত আমার। কিন্তু আমি না বলতে পারি না, আমি এটাতে বিশ্বাসী নই। না। হ্যাঁ, মানে হ্যাঁ, তো আগেকার যুগের সাথে এ যুগের যুগ পাল্টেছে, হুম যুগের সাথে আমাদেরকে যুগোপযোগী হয়ে যেতে হবে, হুম কিছুটা পরিবর্তন হতেই করতে হবে। হবে। এবং হুম আমি যদি বলি না আমাদেরটাই ঠিক, হুম তাহলে ভুল। উই নিড গোড়া টু, হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, উই নিড টু অ্যাডজাস্ট অ্যাকর্ডিংলি। হুম হুম এবং যখনই আমি এই অ্যাডজাস্টমেন্টটা করছি না, স্টুডেন্টরা দেখছে যে ও স্যার তো আমাদের ভাষায় কথা বলে। হুম আমাকে সেদিনকে একটা স্টুডেন্ট বলছে, হ্যাঁ, হ্যাঁ তুমি মিলেনিয়াম না, তুমি না জেনজি। হুম আমাকে লিটারালি বলেছে এই মঙ্গলবার, লাস্ট মঙ্গলবার। আমি বলছি আমি না জেনজি ভাষা জানি না রে। বলছে না না, ভাষা জানো না তো কি হয়েছে, ইউ আর নট অ্যাট অল আ মিলেনিয়াল, ইউ আর আ জেনজি, ইউ আর লাইক আস। এই যে ওরা ভাবছে যে আমি ওদের মতো। আচ্ছা, এখানে একটা ছোট্ট গল্প বলি, একদম। মনে পড়ে গেল আমার গল্পটা। ফার্স্ট ডে ফার্স্ট ক্লাস হয়েছে একটা হুম ব্যাচে। হুম হুম এবার ক্লাস টাস হয়ে গিয়ে আমি ক্লাস থেকে বেরিয়ে আমি আমার রুমে যাচ্ছি, হুম ডিপার্টমেন্টে আমি আমার রুমে যাচ্ছি। তুমি দেখছি পেছনে একটি ছেলে আমাকে ফলো করছে। হুম হুম আমি ভাবছি হয়তো আসছে, অন্য কোনো কোথাও যাবে টাবে হয়তো। তো আমি আমার রুমে ঢুকে গেছি, গিয়ে এবার আমি আমার ব্যাগ ট্যাগগুলো রাখছি, সব ল্যাপটপটা রাখছি। ও দেখছি না পর্দার আড়াল থেকে আমাকে এরম উকি উকি মারছে, হুম এরম ভাবে উকি মারছে।
এবার আমি না দেখেছি এটা, আমি কিছু বলিনি, আমি দেখি ও কি বলে, নিজে থেকে অ্যাপ্রোচ করে কিনা। হ্যাঁ, দেখছি করছে না, ওখানে আড়াল দেখছে, আবার একটু দেখছে, এরকম করছে। তারপর আমি ওকে বলছি, ডেকে বলছি কিছু বলবে, তখন তো নাম জানি না, ফার্স্ট ডে ফার্স্ট ক্লাস। তখন বলছে, তখন না খুব ইতস্তত আতো আতো করে আমাকে বলছে, হ্যাঁ স্যার একটা কথা ছিল। তখন আমি বলছি এসবে তোরে বলো। তো আসলো, আমি চেয়ারে বসে আছি, ও দাঁড়িয়ে আছে, দিস ইজ দ্য সিচুয়েশন। বলছি হ্যাঁ বলো। ফার্স্টে বললাম তোমার নাম কি, ও বললো নাম। বললাম কি বলবে বলো। ও আমাকে প্রথমেই বলল, স্যার তোমাকে না আমাদের মতো দেখতে। And I was like, তোমাকে আমাদের মতো দেখতে মানে আমি কি এলিয়েন নাকি, আমি তো মানুষ। বলে না না, তোমাকে না আমাদের মতো দেখতে, মানে স্টুডেন্ট ব্যাপার আছে একটা, ঠিক আছে। এই যে ও প্রথম দিন সাহস করে এসে এটা আমাকে বললো, এটা তো ও বলছে স্যার আমি এটা স্কুলে কোনোদিন সুযোগ পাইনি স্যারকে বলার, কলেজে তো পাইনি, দেয়ার ওয়াজ আ ডিস্টেন্স, কিন্তু আমি জানি না তোমাকে দেখে মনে হলো তোমাকে বলা যায়। এবং ও প্রথম দিনই বলে আমি কিন্তু আপনি বলতে পারবো না, আমি তুমি বলবো। এবং ইউনিভার্সিটিতে মেজরিটি অফ দ্য স্টুডেন্টস, মেজরিটি, হ্যাঁ সে আমার ডিপার্টমেন্ট হোক অন্য ডিপার্টমেন্ট হোক, সবাই আমাকে তুমি বলে, স্যার তুমি। আবার তো মাঝখানে একটা নাম খুব ফেমাস হয়ে গেছিল, স্যার দা। হ্যাঁ মানে কোভিডের আগেটা করে, ঠিক আছে, স্যার দা মানে স্যার আবার দাদা, এরকম একটা ধরনের, ঠিক আছে। আমার বক্তব্য হচ্ছে এই যে ওরা ভালোবেসে অ্যাপ্রোচেবল মনে করছে, এটাতে না আমিও কোথাও খুব মানে খুব স্যাটিসফাইড থাকি অ্যাট দি এন্ড অফ দ্য ডে, যে ওদের যা সমস্যা ওরা আমাকে বলতে পারছে। এই বলতে পারাটা খুব ইম্পর্টেন্ট। সচরাচর ফট করে একসেপ্ট করে নেওয়া যে একে সব বলা যেতে পারে, মনের মানুষের মতো। এক্স্যাক্টলি। একটা খুব পার্সোনাল জায়গায় যাই, আপনার ছেলেবেলাটা কেমন ছিল? মায়ের ভূমিকা তো মায়ের প্রচুর, ভূমিকা তো আমি এবং এখনো মাকে প্রতি পদে নিয়ে এগিয়ে যাওয়া, যেহেতু আমি পার্সোনালি চিনি, জানি মানে ছোটবেলাটা কিরকম, আর মায়ের ভূমিকা প্রতি পদে এখনো নিয়ে এগোনো কিরকম? যে কোনো বাচ্চারই তার লাইফে মায়ের একটা বিশাল অবদান থাকে, মানে এটা তো মানে অনস্বীকার্য। ওকে, মানে এবং তুমিও মা, তুমিও জানো যে তোমার ছেলের প্রতি তোমার যা কমিটমেন্ট, এবং মায়েরা না মা হয়, মানে মায়েরা ঠিক ভুল হয় না, মানে এটা না আমি এই বয়সে এসে বুঝেছি, মায়েরা না ঠিক ভুল হয় না, মায়েরা মা হয়। এবং মায়েরা সব ডিসিশন না খুব বাচ্চাটাকে একটা খুব সিকিউরড জায়গাতে রাখতে চেয়ে ডিসিশনগুলো নেওয়া। হ্যাঁ, ওই যে আমি বলেছিলাম মা আমাকে আর্ট কলেজে ভর্তি হতে দেয়নি, হ্যাঁ সেটা আজকের দিনে বুঝি, তখন হয়তো মায়ের ওপর আমার রাগ হয়েছিল, অভিমান হয়েছিল। আজকের দিনে বুঝি যে মা মায়ের কাজটা করেছে, আমি আমার কাজটা করেছি। হ্যাঁ, এটাই বোধহয় জেনারেশন গ্যাপ। আজকে আমি ওনার বয়সে পৌঁছে আমি বুঝতে পারছি যে মা ওয়াজ রাইট। এবং যথারীতি আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একটা মায়ের ভূমিকা বিভৎস বেশি। মা আমার প্রচন্ড স্ট্রিক্ট ছিলেন, মানে হেডমিস্ট্রেস তো ভয় লাগতো, হ্যাঁ মানে, কিন্তু মা আমাকে কোনোদিন গায়ে হাত দেয়নি, এটা আমি মায়ের থেকে শিখেছি। মা যদি একবার শুধু আমাকে এরকম ভাবে তাকিয়ে শুধু বাবাইটা বলতো, মানে ডাকনাম বাবাইটা যদি বলতো, আমি ওখানেই মোটামুটি আমার চোখ টোক দিয়ে জল টল পড়ে যেত আর কি। আমি একটা ছোট এক্সাম্পল বলি, যে আমি এগুলো পড়ে আছি, আই লাভ দিস, ওকে আই লাভ দিস। এবং যখন আমি কলেজ ইউনিভার্সিটিতে, এখানেও একটা রিভোল্ট আছে আমার, মানে আমি একটা ইংলিশ মিডিয়াম মিশনারি স্কুলে বড় হয়েছি, এবং নার্সারি থেকে 12 অব্দি, এবং প্রতিদিন একদম সেই টাগিন করে জামা প্যান্ট পরে, টাই পরে, কোট পরে স্কুলে যেতে হতো, একদম পলিশড শুটু পরে। হ্যাঁ, তো যেদিন আমি স্কুল ছাড়লাম 12-এ, সেই দিনকে আমি ডিসাইড করলাম যে আমি আর কোনোদিন শার্ট প্যান্ট পরবো না, ঠিক আছে, অসহ্য লাগছে আমার এই শার্ট প্যান্ট টাই ফাই বুট ফুট পরতে, আমি অসহ্য লাগছে। সেখান থেকে আমার শুরু হলো পাঞ্জাবি আর মানে এথনিক ওয়্যারের প্রতি ঝোঁক আরো বেশি। এথনিক ওয়্যার আমি ছোট থেকেই পড়তাম, কিন্তু তখন থেকে আমার ঝোঁকটা শুরু হলো। তো এইগুলো আমার খুব পছন্দের জিনিস, এথনিক রিস্ট ব্যান্ডস। তো মোটামুটি ওই 3 বছর কলেজ এবং 2 বছর ইউনিভার্সিটিতে আমার একটা পোটলা তৈরি হয়েছিল, তাতে প্রায় 300-র ওপর এক্সক্লুসিভ কালেকশন ছিল, এবং সবাই বেশ ওটাতে নজর টজর দিত, সবাই ভাবতো কোথা থেকে কিনেছিস। এখনো অনেকে দেয়, তার মধ্যে আমি একজন রয়েছি। তো এবার যখন আমি এখানে জয়েন করতে আসছি, আমি সুটকেস গোছাচ্ছি, আমার মা কেমন সেটা বলার জন্য বলছি গল্পটা। সুটকেস গোছাচ্ছি, গোছানো হয়ে গেছে, আমি ওই আমার ওই পোটলাটা ব্যাগে ভরেছি, সুটকেসে ভরেছি। আমার মা বলে এটা কি, এরম ভাবে নিল, ঠিক এইভাবে ছুঁড়লো, কত জোরে নজর ছিল ওটাতে, হ্যাঁ মানে এইভাবে ছুঁড়লো তো। এবং কোইন্সিডেন্টালি সেটা আমাদের পুরনো বাড়ি, হ্যাঁ ওই যে রডওয়ালা জানলায় থাকে, মানে গ্রিল না কিন্তু, ওই এরকম এরকম রড থাকে না পুরনো বাড়ি, ওই যে ওটার ফাঁক দিয়ে বেরিয়ে গেল কেমন একটা, গিয়ে একদম
হাইড্রেনের নিচে। আমি না জানলা দিয়ে এইভাবে তাকিয়ে আছি, আমার শুধু চোখ দিয়ে জল পড়ছে। আমার মা শুধু আমাকে একটা কথাই বলল, তুমি ওখানে পড়তে যাচ্ছ না, পড়াতে যাচ্ছ। দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ ডিসকাশন। ঠিক আছে, হুম। এবার এই যে আমার আজকে বড় চুল, হুম হুম হুম। আমার খুব ইচ্ছে ছিল আমি একটু চুলটা বড় করবো, হুম। একটু মানে ওই আটলামি টাইপ আর কি। ঠিক আছে, মা করা যাবে না, কিচ্ছু করা যাবে না। ঠিক আছে, এবার তারপর এখন আস্তে আস্তে আমি বহু বছর এগুলো পড়তাম না ওই রাগে যে পড়বো না। হুম। কিন্তু তারপর আবার যা হয়, মানে এইটা তো আমার অন্তরের জিনিস, এটা ছাড়বো কিভাবে? হুম। আবার এখন করে করে এখন আবার বেশ একটা আবার একটা বড় পোটলা হয়েছে একটা আর কি। বড় পোটলা হয়েছে। ওকে। হয়েছে। এবং তারপরে এই যে চুল বড় করা এন্ড অল এগুলো না, এটার পেছনে একটা মায়ের ইতিহাস আছে। হুম হুম। সেটা হচ্ছে আমার মা যখন মারা যায়, আমার মা মারা গেছে হুম। 2018-তে, এবং মা মারা যাওয়ার সময় আমাকে বলেছিল তুই কিচ্ছু করবি না, এই পারালৌকিক যা যা ক্রিয়াকর্ম কিছু করতে হয়, ওই যে সাদা ড্রেস পরা, হুম। শ্রাদ্ধ শান্তি এসবগুলো করা, আমাকে বলেছিল তুই করবি না। হুম। ঠিক আছে, আমি চিকেন খেতে খুব ভালোবাসি, হ্যাঁ মানে হুম। সপ্তাহে 2-3 দিন তো খেয়েই ফেলি, মাছ টাছ খাই না, কিন্তু চিকেন খেতে ভালোবাসি। মা আমাকে বলেছিল তুই আমার জন্য এসব কিছু করবি না, বরঞ্চ তুই খাবি, আমি তাতে খুশি হব বেশি। হুম। হ্যাঁ, আমি বলেছিলাম মা যেদিনকে মারা গেল আমাকে সবাই বলে ওই ড্রেসটা পরতে হয়, তো আমি বললাম আমি পরবো না, মা বারণ করে গেছে। কিন্তু যা হয় সেই সময় মেন্টাল কন্ডিশন তো আমার ঠিক ছিল না, আমি 3 বার অজ্ঞান হয়ে গেছিলাম সেদিনকে, হুম। মানে আই ওয়াজ নট ইন মাই ওন। এবার শ্মশানে গিয়ে আমাকে সবাই ওটাকে পরিয়ে দিল, আমাকে আমি কাঁদছি তখন, আমি পড়বো না, আমি পড়বো না, মা বারণ করে গেছে, আমি পড়বো হুম না। হুম হুম। কিন্তু যা হয় পারিপার্শ্বিক চাপ, তখন আই ওয়াজ নট ইন মাই সেলফ, আমি যে হুম হুম। রিভোল্ট করবো সেই ক্ষমতাটুকু আমার সেই দিন সেই মুহূর্তে স্বাভাবিক। নেই। হ্যাঁ, বাড়ি ঢুকলাম, আমার বাড়ি না, আই হ্যাভ গট আ ভেরি গুড সাপোর্টিভ ফ্যামিলি, মানে আই এম হুম। সো ব্লেসড। আমি বাড়ি ঢুকলাম, আমার মেজো জেঠিমা, মানে মায়ের পরে যে আমাকে সব থেকে বেশি ভালোবাসে, মেজো জেঠিমা। মেজো জেঠিমা আমাকে ঢুকতে আমাকে বললো তুই ড্রেসটা চেঞ্জ কর, তো তোকে তো নেওয়া যাচ্ছে না এই ড্রেসটাতে, তুই ড্রেসটা চেঞ্জ কর। ওই যে আমি সাদা ওই যে ওই ড্রেসটা খুললাম, অ্যান্ড আই কেম ব্যাক টু মাই ওন পাজামা অ্যান্ড গোল্ড টি শার্ট। ওকে, হুম হুম। তারপর আমি আর কোনোদিন পরিনি ওই ড্রেসটা। হুম হুম। ঠিক আছে, এবং ওই যে ঘাট কাজ যে হয় তাতে পুরোহিত এসে বললো যে চুল কাটতে হবে, ন্যাড়া হতে হবে, যা নিয়ম আর কি। আমি বললাম না আমি তো হব না, মা বারণ করে গেছে। তখন উনি বললেন না এটা সম্মান দিতে হয়, এটা নিয়ম, এই করতে হয় ওই করতে হয়। আমার শুধু একটাই বক্তব্য, আমাকে আমার মা বারণ করে গেছে, এবার যদি আমি ন্যাড়া হই তাহলে আমার মাকে সব থেকে বেশি অসম্মান করা হয়। সম্মান করা। যে লোকটা যেটা চাইনি আমি তাকে সেটা কেন করব? হুম হুম হুম। হুম? এবং আমি বললাম তোমার যদি নিয়ম রক্ষা করতেই হয় কেটে দাও। সেই দিন থেকে আমি চুলটা মোটামুটি ডিসাইড করে ফেলেছি আমি কাটবো না। হুম হুম। এর পেছনেও কিন্তু মাই মাই আছে। ওই তো আলটিমেটলি, প্রতি পদে হ্যাঁ মা প্রতি পদেই রয়েছেন। তাই। এবং এই যে এই নিয়ম, আমার মানে একদমই অন্ধবিশ্বাসে বিশ্বাসী না, মানে হুম কোনো হুম। নিয়ম কানুন সেভাবে মানতেন না। যেটা জাস্টিফায়েবল শুধু সেটাই, যেটা জাস্টিফায়েবল নয় সেটা নয়। যেমন একটা খুব স্টিগমা আছে না, মানে মেয়েদের যখন পিরিয়ডস হয় সে সময় নাকি পুজো আচ্ছা করা যায় না, আমার মা করতেন। হুম। আমার মা একদম ওপেনলি করতেন, মা বলে আমি হাইজিনিক আছি, হুম হুম। কেন হবে না? এবং মা আমাকে মায়ের স্যানিটারি প্যাড কিনতে পাঠাতো, যা কিনে নিয়ে আয়। এখন অবধি কিন্তু ওই যে কাগজে মুড়ে কি সব করে টোরে দেয়। হুম 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 হুম। হ্যাঁ, এবং কোনো মা তার ছেলেকে আজ অবধি বলেছে বলে আমার আমার চোখে দেখা নেই। আমার বোনের যখন শুরু হলো পিরিয়ডস এন্ড অল, আমি ওপেনলি বলছি আমার এখানে কোনো স্টিগমা মনে হয় না। একদম। একদমই straight, একদম এটা ফিজিওলজিক্যাল ব্যাপার। এটা নিয়ে এত হাসাস রাসাস করার মতো হুম কিছু হুম হয় না। হুম হুম। উই নিড টু বি ওপেন মাইন্ডেড। হুম হুম। মা আমাকে বলল যা তো বোনের জন্য কিনে নিয়ে আয় তো। হুম। আমি স্মার্টলি গেলাম কিনে নিয়ে আসলাম। আই ডিড ইট। আমার মা আমাকে শিখিয়েছিল এটা। তো আমার মনে হয় এটা প্রত্যেকটা ফ্যামিলিতে করা দরকার। এটা আমার মনে হয় এই ট্যাবুটাকে ভাঙা দরকার হুম, তো। ফ্যামিলিতে তো ফ্রিলি হয়তো থেকেছেন, এত কিছু শুনেছেন বলেই বোধহয় আরো বেশি স্টুডেন্টদেরকে মেবি, সহজলভ্যভাবে নিতে মেবি। পারছেন। আমার মানে সেটাই আমাকে মনে আমার হয়। স্টুডেন্টসরা বলে তোমার কিছু নিয়েই কোনো স্টিগমা নেই। হুম হুম হুম। বললাম না নেই। মানে আমি, তোমরা যখন আমার কাছে কিছু শেয়ার করছো হুম। তোমরা মাথাতে ভেবেই নাও ইউ আর উইথ দ্য মোস্ট নন জাজমেন্টাল জোন। হুম। আমি খামোকা এই যে আমাদের একটা টেন্ডেন্সি থাকে তো জাজমেন্ট পাস করা বা হুম হুম। জাজমেন্টাল হয়ে যাওয়া, আমার মধ্যে না আসে না। হুম। তুমি যদি আমাকে বলো আমি না এটা করেছি স্যার, হুম। হ্যাঁ করেছো, বেশ করেছো, হুম। তোমার মনে হয়েছে করেছো, এটা হুম। না ভালো না খারাপ চুলচেরা বিশ্লেষণ আমি করতে যাবো না। হুম হুম হুম। তোমার যদি মনে হয়ে থাকে তোমার এটা করাটা উচিত, ডু ইট, বাট তোমার কনসিকোয়েন্সেস তোমাকেই ফেস করতে হবে। ইউ হ্যাভ টু বি রেডি ফর হোয়াট এভার ইউ হ্যাভ টেকেন দ্য এবার একটা ডিসিশন। ভালোবাসার জায়গা আসে, ভীষণ ভালোবাসার জায়গা। রবি ঠাকুরকে ঘিরে একটা অদ্ভুত ভালোবাসা। কেন রবি ঠাকুরকে নিয়ে ভালোবাসা? এখানেও মা, হুম হুম। এখানেও শুরুটা মা দিয়ে। মানে এটা হয়তো সবাই ভাবে তাহলে বাবার কি কোনো অবদান নেই, মানে কখনোই না। হ্যাঁ,
বাবার অবদান যথেষ্ট আছে, সেটা আমি মা চলে যাওয়ার পর আরো ভালোভাবে বুঝেছি। হুম, হুম, হ্যাঁ, কিন্তু মায়েরটা না একটু বেশি ওভারশ্যাডোড। হুম, হুম, এবার এখানে আমার মা বাংলার টিচার ছিলেন, হুম, হুম, এবার আমি ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়েছিলাম। তো যথারীতি একটা বিলিফ আছে যে ইংলিশ মিডিয়ামের ছেলেরা বোধহয় বাংলা জানে না, হুম, কিন্তু আমাকে আজ অব্দি কেউ বলেনি যে আমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে এসেছি। সবাই ভেবেছে আমি বোধহয় শান্তিনিকেতনী ব্যাকগ্রাউন্ড বা কোনো একটা বাংলা মিডিয়াম হুম, থেকে পড়াশোনা করে এসেছি। এই পুরো ক্রেডিটটা কিন্তু আমার মায়ের। আমার যখন খুব ছোট বয়স, 6 বছর বয়স মূলত, ইফ আই রিমেম্বার, মা আমাকে অখণ্ড গীতবিতান গিফট করেছিল। হুম, হুম, অখণ্ড গীতবিতান। এবং আমি বলছি, কি এত মোটা বই তুমি আমায় দাও? মানে তখন 6 বছরের বাচ্চা কি হুম, অখণ্ড গীতবিতান পড়বে? তখন তো ঠাকুমার ঝুলি পড়ার বয়স। মা বললো দিয়ে রাখলাম, মাথার কাছে রাখিস। সেই থেকে আজ অব্দি টিল ডেট, আজকের দিন আমি আমি স্টুডিওতে বসে আছি, তো কেউ যদি এই মুহূর্তে আমার বাড়িতে যায়, আমার ফ্ল্যাটে যায়, আমার ঠিক মাথার কাছে একটা গীতবিতান পাবে। আমি এটা সাক্ষী। হ্যাঁ, তো এবার এটা থাকবেই। সেটা কি হতো, মা আমাকে বলতো তোকে গান শিখতে হবে না, গান বুঝতে হবে না, শুধু পড়, হুম, হুম, টেক্সটগুলো পড়, একদম। কিছু বুঝবি না। এখন তো কিছুই বুঝবি না, হুম, কিন্তু একটা সময় না বুঝতে শুরু করবি। এবং তারপর যখন আমি বোধহয় 5-6-এ পড়ি, সেই সময় আমি গানের স্কুলে ভর্তি হলাম। হুম, গান শিখতে শুরু করলাম এবং গানের কাকিমা বলছে গীতবিতান তো কিনতে হবে। হুম, তখন আমি বলছি, আরে এই বইটা তো আমার কাছে আছে, মা দিয়েছিল। হুম, হ্যাঁ, তো যাই হোক, সেখান থেকে আমার তখন গানটা নিয়ে চর্চা শুরু হলো এবং রবীন্দ্রনাথকে আরো বেশি করে বুঝতে শুরু করলাম। এবং তখন আমি দেখি যে আরে লোকটার কে রে ভাই, হ্যাঁ, এত গান লিখে গেছে, এত হুম, এত গান লিখেছে, এবং শুধু সব গান। সাবজেক্ট কিচ্ছু হ্যাঁ, ছাড়েনি, কিচ্ছু ছাড়েনি, কিচ্ছু ছাড়েনি। কিচ্ছু ছাড়েনি, মানে ওয়েন এভার। এবং শুধু গীতবিতানটাই বলছে, আমি ওনার কবিতা সংকলন ছেড়ে হুম, দিলাম,